সাংঘাতিক গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে লেখিকা লরা ইনগালস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের সপ্তম গল্প লিটল টাউন অন দ্য প্রেয়ারি। আজকে রয়েছে দ্বিতীয় পর্ব। 5 স্কুল শুরু হওয়ার প্রথম দিনেই বই, খাতা আর টিফিন বাটি নিয়ে রওনা হলো লরা আর ক্যারি শহরের পথে। মিস ওয়াইল্ডার কেমন টিচার কে জানি, বলল ক্যারি। ভালো হলেই বাঁচা যায়। তোমার কি মনে হয় লরা? বাবার ধারণা ভালো হবে, বলল লরা। স্কুল বোর্ডের মেম্বার হিসেবে ভালো টিচার বাছাই করার দায়িত্ব ছিল বাবার উপর। অবশ্য মহিলা ওয়াইল্ডারদের বোন বলেও হয়তো চাকরিটা পেয়ে থাকতে পারেন। ওই অপূর্ব সুন্দর বাদামি ঘোড়া দুটোর কথা মনে আছে না তোমার? ভাইদের সুন্দর ঘোড়া থাকলে তো আর বোনেদের মিষ্টি স্বভাব হয় না, বলল ক্যারি। তবে আশা করছি মহিলা ভালো হবেন। সার্টিফিকেট যখন আছে তখন ধরে নেওয়া যায় ভালোই পড়াবেন, মন্তব্য করল লরা। শহরটা আগের চেয়ে অনেক বড় হয়েছে। রাস্তার দুই পাশে বাড়িঘর উঠেছে মেলা। একটা রিভারে স্টেবল হয়েছে, নতুন গ্রেইন এলিভেটর হয়েছে রেল লাইনের উপর। পশ্চিমে মোড় নিয়ে দ্বিতীয় রাস্তায় পড়ল ওরা। ওখান থেকেই দেখা গেল স্কুল ঘর ছাড়িয়ে প্রেয়ারের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বেশ কয়েকটা কুটির তৈরি হয়েছে, অর্থাৎ আরও হোমস্টেডার এসেছে। একটা গম ভাঙানোর মেশিন খটাখট করে চলছে রেল লাইনের ধারে। নতুন একটা গির্জা তৈরি হচ্ছে, লোকজন কাজ করছে সেখানে। স্কুলের দরজার সামনে নতুন মুখের ভিড়। অন্তত 20 জোড়া অপরিচিত চোখ তাকিয়ে রয়েছে ওদের দিকে। অস্বস্তি বোধ করছে লরা, কিন্তু সে ভাবটা প্রকাশ পেতে দিল না। সাহস করে এগিয়ে গেল। হঠাৎ সিঁড়ির ধাপে দেখতে পেল লরা মেরি পাওয়ার আর মিনি জনসনকে। ওকে দেখেই খুশি হয়ে চেঁচিয়ে উঠল মেরি পাওয়ার, এই যে লরা ইনগালস, কেমন আছো? মিনি জনসনের মুখটাও খুশিতে উজ্জ্বল হয়ে উঠল লরাকে দেখে। খুব ভালো লাগলো লরার, কৃতজ্ঞ বোধ করলো ওদের প্রতি। আমরা আমাদের সিট বেছে নিয়েছি, বলল মেরি। তুমি আমাদের পাশেটায় বসো না লরা। একসঙ্গে স্কুলে ঢুকলো ওরা। দেওয়ালের সঙ্গে লাগানো সবচেয়ে পিছনের ডেস্কে মেয়েদের দিকটায় মিনি আর মেরির বই রাখা। লরা বসলো ওদের পাশে দ্বিতীয় সারির শেষ ডেস্কে। ক্যারিকে অবশ্য ছোট মেয়েদের সাথে সামনের দিকের একটা ডেস্ক বেছে নিতে হলো। ঘণ্টা হাতে নিয়ে মিস ওয়াইল্ডার এলেন। সুন্দর আধুনিক রুচিসম্মত পোশাক পরেছেন। ঘন কালো চুল মহিলার, চোখ দুটো ধূসর। দেখে মনে হলো খুবই অদ্ভুত মনের মানুষ। মেয়েরা, তোমরা যে যার জায়গা পছন্দ করে নিয়েছো তাই না? মধুর হেসে বললেন তিনি। হ্যাঁ ম্যাম, লাজুক ভঙ্গিতে বলল মিনি। কিন্তু মেরি পাওয়ার একটু হেসে বলল, আমি মেরি পাওয়ার, এ হচ্ছে মিনি জনসন, আরও লরা ইনগালস। আমরা এই সিটেই বসতে চাই, আপনি অনুমতি দিলে। বেশ, তো তোমরা এই সিটেই বসতে পারো, বললেন মিস ওয়াইল্ডার প্রসন্ন ভঙ্গিতে। এবার দরজার কাছে গিয়ে বেল বাজিয়ে সবাইকে ডাকলেন তিনি। হুড়মুড় করে ঢুকলো ছাত্রছাত্রী। মুহূর্তে পায়ে ভর্তি হয়ে গেল ক্লাসরুম। মেয়েদের দিকে মাত্র একটা ডেস্ক খালি থাকলো। ছেলেদের দিকে অবশ্য পিছনের ডেস্কগুলো খালিই থাকলো, বড় ছেলেরা একজনও আসেনি বলে। সবাই ওরা এখন নিজ নিজ খামারে কাজে ব্যস্ত। শীতের আগে আসতে পারবে না স্কুলে। লরা দেখল ক্যারি বসেছে ম্যামে ব্লেয়ার্ডসের সঙ্গে। বেশ হাসি খুশি দেখাচ্ছে ওকে। হঠাৎ একটা নতুন মেয়ের উপর চোখ পড়ল লরার। দুই সারি ডেস্কের মাঝখানে দাঁড়িয়ে বিব্রত ভঙ্গিতে ইতস্তত করছে। লরারই সমবয়সী হবে মেয়েটা। একই রকম লাজুক, হালকা পাতলা গড়ন, ছোটোখাটো চেহারা, ছোট্ট গোল মুখে বড় বড় নিরীহ দুটো চোখ, কালো কোকড়া চুল। অস্বস্তি, ভয় আর লজ্জায় লাল হয়ে আছে মুখটা। অনিশ্চিন্ত ভঙ্গিতে লরার দিকে চাইল মেয়েটা। লরা পাশে না নিলে ওকে অন্য ডেস্কে একা বসতে হবে। মেয়েটির দিকে চেয়ে আন্তরিক ভঙ্গিতে হাসল লরা। পাশের খালি সিটে চাপড় দিয়ে ইশারায় ডাকল ওকে। হেসে উঠল মেয়েটার চোখ দুটো। ডেস্কে বই রেখে বসল লরার পাশে। মিস ওয়াইল্ডার ঘুরে ঘুরে ছাত্রছাত্রীদের নাম লিখে নিলেন একটা রেকর্ড বইয়ে। পাশের মেয়েটি বলল ওর আসল নাম আইডা রাইট, কিন্তু ওকে ডাকা হয় আইডা ব্রাউন বলে। রেভারেন্ড ও মিসেস ব্রাউনের পালিতা কন্যা ও। রেভারেন্ড ব্রাউন এ শহরের গির্জায় পুরোহিতের দায়িত্ব নিয়ে নতুন এসেছেন।
লরার বাবা মা ব্যাপারটা পছন্দ করেনি। তারা আশা করেছিল রেভারেন্ড অ্যালব্রেনকে পাঠানো হবে এখানে, কিন্তু ইনি ধরপাকড় করে আগে আগেই চলে এসেছেন। বাবা মা ওর বাবাকে অপছন্দ করলেও মেয়েটাকে লরার খুব পছন্দ হলো। মিস ওয়াইল্ডারটার ডেস্কে রেকর্ড বইটা রেখে ক্লাসের কাজ শুরু করতে যাবেন এমন সময় খুলে গেল ক্লাসরুমের দরজা। প্রথম দিনেই কে দেরি করে এলো দেখার জন্য সবাই তাকালো ওদিকে। তাজ্জব হয়ে গেল লরা। মেয়েটা প্লাম ক্রিকের সেই অহংকারী নেলি ওলসন। লরার চেয়ে বেশ অনেকটা লম্বা হয়ে গিয়েছে নেলি এখন, কিন্তু সেই নাক উঁচু ভঙ্গি, গর্বিত চেহারা, নাকের কাছে বসানো ছোট ছোট চোখ সহজে ভুলবার নয়। প্লাম ক্রিকে থাকতে বারবার গাইয়া বলে অপমান করেছে ও লরা আর মেরিকে, মার সঙ্গে দুর্ব্যবহার করেছে, বাবা সম্পর্কে বাজে কথা বলেছে, ওদের প্রিয় বুলডগ জ্যাককে অকারণে দূর দূর করেছে। দেরি করে এসেছে, কিন্তু এমন ভঙ্গিতে দরজা দাঁড়িয়ে আছে যারা এমন নোংরা স্কুল আর জীবনে দেখেনি। সাজ পোশাক ছোটোবেলার মতোই ঝলমলে দামি, কোকড়া সোনালি চুল, মাথার পিছনে ফ্রেঞ্চ নটে বাঁধা, মাথাটা একটু পিছনে হেলিয়ে নাকের দুপাশ দিয়ে তিরস্কারের ভঙ্গিতে দেখছে সবাইকে। পেছনে একটা সিট পেলে ভালো হয়, বলল সে মিস ওয়াইল্ডারের দিকেছে। তারপর ভুরু কুচকে তাকালো লরার দিকে। লরার মনে হলো ও মনে মনে বলছে, ভাগো ওখান থেকে, আমি বসবো এই সিটে। নিজের সিটে আরও জাঁকিয়ে বসল লরা। তারপর চোখ সরু করে চেয়ে রইল নেলির দিকে। সবাই চেয়ে আছে মিস ওয়াইল্ডার কী করেন দেখবে বলে। বিব্রত ভঙ্গিতে একটু কাশলেন তিনি। তীব্র দৃষ্টিতে চেয়ে রইল লরা নেলির চোখে চোখে, যতক্ষণ না নেলি চোখ সরাল। এবার মিনি জনসনের দিকে চাইল নেলি। মাথা ঝাঁকিয়ে সেদিকে ইঙ্গিত করে বলল, ওই সিটটা হলেও চলবে। যদিও মিনিকে আগেই কথা দিয়েছিলেন তিনি, তবু মিস ওয়াইল্ডার ওকে জিজ্ঞেস করলেন, মিনি, তোমার সিটটা কি বদল করবে? অনিচ্ছা সত্ত্বেও মৃদু কণ্ঠে বলল মিনি, হ্যাঁ ম্যাম। ধীর ভঙ্গিতে বইপত্র গুছিয়ে নিয়ে সামনের খালি ডেস্কটায় চলে গেল। যেমন ছিল তেমনই বসে থাকলো মেরি পাওয়ার। নেলি যে মিনির জায়গায় যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে সেদিকে যেন লক্ষ্যই নি। নেলিও ঠায় দাঁড়িয়ে রইল। ওপাশ দিয়ে ঘুরে গিয়ে মিনির সিটে বসলে যেন হাড় হয়ে যাবে। আর সবাই ততষ্ট হয়ে ওর সুবিধা করে না দিলে ওর মানই থাকে না। দ্বিতীয়বার নিজের অবিবেচনার পরিচয় দিলেন মিস ওয়াইল্ডার। মেরিকে বললেন, মেরি, তুমি এবার সরে নতুন মেয়েটাকে জায়গা করে দিলেই আমরা লেখাপড়ার কাজ শুরু করতে পারি। উঠে দাঁড়ালো মেরি, বলল, আমি বরং মিনির সঙ্গে গিয়ে বসি। ক্লাসের সবচেয়ে ভালো সিটটায় একা বসতে পেরে হাসি ফুটল নেলির মুখে। রেকর্ড বইয়ের নাম লেখার সময় জানা গেল নেলির বাবা শহরের উত্তরে জমি ক্লেম করেছেন, ওখানেই থাকে ওরা। তার মানে এখন নেলিকেই গাইয়া বলা যায়। আর যেহেতু শীতে শহরে চলে আসছে ওরা, লরাকে বলা যায় শহরে। হাসি হাসি মুখ করে এবার লম্বা একটা বক্তৃতা দিলেন মিস ওয়াইল্ডার। এখন থেকে কেউ কোনো দুষ্টুমি করবে না, অন্যায় করবে না, স্বার্থপর হবে না, সবাই সবাইকে ভালোবাসবে। এই সুখী স্কুলে কখনো কাউকে শাস্তি দেওয়ার প্রয়োজনই পড়বে না। আমরা সবাই সবার বন্ধু, ইত্যাদি বলে সবাইকে অস্বস্তির মধ্যে ফেলে দিলেন তিনি। বক্তৃতা শেষ করে ওদেরকে পড়ায় মন দিতে বলায় হাঁপ ছেড়ে বাঁচল যেন সবাই। তবে সেদিন সকালে পড়াশোনা তেমন একটা হলো না। কে কোন ক্লাসের উপযুক্ত সেটা বুঝে নিতেই টিফিনের সময় হয়ে গেল। খাওয়ার পর বাকি সময়টুকু পরস্পরকে চেনা জানার কাছে ব্যয় করলো সবাই। দেখা গেল লরার অনুমান ঠিকই ছিল। অত্যন্ত মিশুকে আর নিরহংকার মনের মানুষ আইডা। বলল, আমি পালিতা মেয়ে, একটা হোম থেকে আমাকে সংগ্রহ করেছিল আমার পালক মা, খুব ভালোবাসে আমাকে। ভালো লেগেছিল বলেই তো তোমাকে নিয়েছিলেন উনি। নিশ্চয়ই খুব ফুটফুটে আর মিষ্টি ছিলে। ভালো না লেগে কোনো উপায় ছিল না ওর, হেসে বলল লরা। কিন্তু সবার সব মনোযোগ নিজের দিকে টেনে রাখতে চাইল নেলি। বলল, আমরা তো পূবের মানুষ, এই রুক্ষ দেশ আর কর্কশ মানুষের মাঝে কতদিন যে টিকতে পারবো জানি না। কিসের পূব? লরা বলে উঠল, পশ্চিম মিনেসোটা থেকে এসেছে তুমি, ওটা পূব হলো? ও, ওখানে তো মাত্র অল্প কিছুদিনের জন্য ছিলাম আমরা। হাতের ঝাপটায় মিনেসোটাকে উড়িয়ে দিল নেলি। আসলে আমরা নিউ ইয়র্ক স্টেটের লোক।
সবাই আমরা পূব থেকেই এসেছি, কেউ ছিলাম না পশ্চিমে, বলল মেরি পাওয়ার। চলো বাইরে রোদ্রে গিয়ে দাঁড়াই। ও মা, কেন? কখনো না। প্রায় আঁতকে উঠল নেলি। বলো কি, গায়ের রং জ্বলে যাবে তো? আমাদের ওখানে ভদ্রমহিলারা হাতের আঙুল নরম আর গায়ের চামড়া পরিষ্কার রাখে। বাড়ি ফিরে নেলির সব কথা বলল লরা বাবা মাকে। টিচার আন্নার কথা বলতে গিয়ে বকা খেলো মায়ের কাছে। বাবা বলল, ওলসনরা নিউ ইয়র্ক স্টেটের লোক যদি হয়ও, তাতে বড়াই করার কি আছে আমি বুঝলাম না। লরার মনে পড়ল বাবাও ছেলেবেলায় নিউ ইয়র্ক স্টেটে ছিল। কী করে জানি মিনেসোটাতে যা ছিল সব খুইয়ে ফেলেছে ওলসন। কিচ্ছু নেই ওর এখন ওই ক্লেমটা ছাড়া। শুনেছি যতদিন ফসল না হয় ততদিন আত্মীয় স্বজনের বদান্যতায় চালাতে হচ্ছে ওকে। আমার মনে হয় সব হারানোর ফলে বড়াইটা করে ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে মেয়েটা। তুমি ওর কথায় কান না দিলে আর খারাপ লাগবে না লরা। ঘুমাতে গিয়ে মনে মনে বলল লরা, আমি ভালো হয়ে চলব। নীলির মতো থাক নাও, আমি ভালো হয়ে চলব। 6 গোটা শরৎকালটা ব্যস্ততার মধ্যে কাটল লরা আর ক্যারি। সকালে উঠেই ঘরের কাজ সেরে কোনো মতে প্রাতরাশ সেরেই স্কুলের পোশাক পরে নিয়ে টিফিন বাটি হাতে ছুটেছে স্কুলের পথে। বিকালে বাড়ি ফিরে আবার ঘরের কাজ সেরে পড়তে বসা। দম ফেলবার ফুরসতই নেই। শনিবার কাটে ওদের শহরে চলে যাওয়ার প্রস্তুতির কাজে। লরা আর ক্যারি আলু তোলে, শালগামের উপরের অংশ কেটে ওয়াগনে তোলে। গাজর, বিট আর পেঁয়াজ তোলার সাহায্য করে বাবাকে। টমেটো আর গ্রাউন্ড চেরি তুলে জড়ো করে শহরে নেওয়ার জন্যে। আমাদের যা যা প্রয়োজন সব নিয়ে যাব আমরা শহরে এবার। আবার তুষারঝড়ের খপ্পরে পড়তে চাই না, একদিন হাসতে হাসতে বলল বাবা। অন্তত এই দুর্বল বাড়িতে ঝড়ের কবলে পড়া চলবে না। এবার কিন্তু অত শীত পড়বে বলে মনে হয় না বাবা, বলল লরা। হ্যাঁ, আমারও মনে হয় না, বলল বাবা। কিন্তু তাই বলে তো আর গতবারের মতো অপ্রস্তুত অবস্থায় ধরা পড়তে পারি না। আমাদের তৈরি থাকতে হবে। সময় থাকতে সব সরিয়ে নিল বাবা শহরের বাড়িতে। মাকে সাহায্য করল লরা আর ক্যারি জিনিসপত্র বাঁধা ছাড়ার কাজে। পরদিন স্কুল শেষে ক্লেম পর্যন্ত হাঁটতে হলো না ওদের। বাবা মা চলে এসেছে শহরের বাড়িতে। সব কিছু গুছিয়ে ফেলেছে মা একাই। মেয়েদের জন্য কোনো কিছু ফেলে রাখেনি, কারণ জানে সারাদিন স্কুল করার পরে কতটা ক্লান্ত থাকে ওরা। মাঝে মাঝে মেরির অভাব কাঁটার মতো খচখচ করে লড়ার বুকে, কিন্তু করার কিছুই নেই। মেরি আছে এখন মনের আনন্দে। এতদিনের আশা পূর্ণ হয়েছে ওর। লেখাপড়া শিখছে, অর্গান বাজানো শিখছে, হাতের কাজ শিখছে। টিচাররা ওর প্রশংসায় পঞ্চমুখ। আস্তে ধীরে একটা ব্যাপার পরিষ্কার উপলব্ধি করছে লরা। বদলে যাচ্ছে মেরি। আগে সেই মেরিকে আর কোনোদিনও পাবে না ও। ছুটি ছাটায় আসবে মেরি, এক বিছানায় পাশাপাশি ঘুমোবেও হয়তো, কিন্তু এই দূরত্ব আর কমবে না কোনো দিন। আলাদা একটা জগৎ তৈরি হচ্ছে মেরিকে ঘিরে, সেখানে লরার স্থান অতি নগণ্য। লরা ভাবে হয়তো মা, ক্যারি, বাবা সবাই অনুভব করে মেরির অভাব। বুকের ভিতর হয়তো শূন্যতাও বোধ করে, কিন্তু কেউ কাউকে কিছু বলে না। খাবারের বাড়িটার জন্য লরার মন খারাপ করে। ভোরে উঠে স্কুলের পথে হাঁটতে ওর খুব ভালো লাগতো। ক্যারির জন্য অবশ্য শহরের বাড়িটাই সুবিধে হয়েছে। খুবই দুর্বল আর রোগা রয়ে গিয়েছে এখনও। গত শীতে দীর্ঘদিনের অপুষ্টি ওকে নরম করে ফেলেছিল। তার প্রভাব কাটিয়ে উঠতে পারেনি এখনও। ওর জন্য বেছে বেছে হালকা কাজ বরাদ্দ করে মা। ওর রুচি ফেরাবার জন্য মা নানান রকম মজাদার রান্নার আয়োজন করে, কিন্তু তেমনই ফ্যাকাশে আর বয়সের তুলনায় ছোটোখাটো রয়ে গিয়েছে। ওর বই, খাতা, টিফিন সব বইত লরা। তারপরেও 1 মাইল হাঁটতে গিয়ে ক্লান্তির শেষ সীমায় পৌঁছে যেত ক্যারি। শহরে থাকলে ওর হাঁটার কষ্ট দূর হবে। স্কুল খুব ভালো লাগছে লরার। সব ছাত্রছাত্রীর সঙ্গে পরিচয় হয়ে গিয়েছে। বিশেষ করে আইডা, মেরি পাওয়ার আর মিনির সঙ্গে তো একেবারে গলাগলি ভাব। বিরতি আর টিফিনের সময় এই কয়েকজনের জমে যায় আড্ডা। সুন্দর রোদেলা দিনে ছেলেরা বল নিয়ে ক্যাচ ধরা খেলে সামনের মাঠে। কখনো স্কুল হাউসের দেওয়ালে বল ছুঁড়ে মেরে সবাই মিলে হুড়োহুড়ি করে ধরে সেটা। লরাকে প্রায় সাধাসাধি করে ওরা। চলে এসো লরা, এসো খেলি, এসো না।
এই বয়সে মাঠে দৌড়ঝাঁপ করলে মানুষ খারাপ বলে, কিন্তু লাফিয়ে উঠে বল ধরে আবার ছুঁড়ে মারতে লড়ার এত ভালো লাগে যে মাঝে মাঝে নেমে পড়ে ওদের সঙ্গে। খেলতে গিয়ে ধাক্কা খেলে বা পড়ে গেলে কোনো টু শব্দ করে নাও কারোর বিরুদ্ধে, তাই রীতিমতো শ্রদ্ধার পাত্রী হয়ে দাঁড়িয়েছে ও ছোটো ছেলেদের কাছে। একদিন শুনতে পেল লরা ওর সম্পর্কে বন্ধুদের বলছে চার্লি। মেয়ে হলে কি হবে, লড়ার মধ্যে কোনো ন্যাকামি নেই। কথাটি শুনে খুব ভালো লাগলো লরার। ওর দেখা দেখি মাঝে মাঝে আইডাও নেমে পড়ে মাঠে। মেরি আর মিনি না খেললেও ওদের হাসি, হাততালি আর বাহবা শুনে বোঝা যায় ওরাও এটাকে খারাপ চোখে দেখছে না। একমাত্র নেলি ওলসন নাক উঁচু করে মুখ ফিরিয়ে নেয়। নেলিকে ওরা অনেক সেধেও কিছুতেই স্কুল হাউসের বাইরে আনতে পারে না। আইডা হাসে। ওর ভয় ও নিউ ইয়র্ক স্টেট থেকে আনা ফর্সা চামড়াটা নষ্ট হয়ে যাবে। আরে না, মাথা নাড়ে মেরি পাওয়ার। স্কুল থেকে বেরোয় না ও অন্য কারণে। মিস ওয়াইল্ডারের সঙ্গে খাতির করার তালে আছে ও। দেখো না, সারাক্ষণ ওর সঙ্গে কী সব গুজুর গুজুর করে। করুক, বলল মিনি জনসন। ওকে ছাড়াই চমৎকার সময় কাটছে আমাদের। মিস ওয়াইল্ডাররাও নিউ ইয়র্ক স্টেটে ছিলেন একসময়, বলল লরা। হয়তো তাই নিয়েই কথা হয় দুজনার। বাঁকা চোখে লরার দিকে অর্থপূর্ণ দৃষ্টি হানল মেরি পাওয়ার, মুখে হাসি। এর হাসির অর্থ বুঝল না লরা। আমার কি মনে হয় জানো, জানতে চাইল মেরি। না তো, কি? সবাই জিজ্ঞেস করল। মেরি তখনও হাসছে। আমার মনে হয় ওই সামনে দেখা যাচ্ছে নেলির টার্গেট। সবাই সামনে তাকিয়ে দেখল ওয়াগন ট্র্যাক ধরে এগিয়ে আসছে বাদামি রঙের মর্গ্যান দুটো। ঝকঝকে সুন্দর একটা বাকিকে টেনে আনছে ওটা। সামনে দিয়ে টকবগিয়ে চলে গেল ঘোড়াগুলো। তুমি বাও করলে না লরা, জানতে চাইল আইডিয়া। কাকে? অবাক হয়ে গেল লরা। কাকে বাও করব? কেন? আমাদের সামনে হ্যাট তুলল ভদ্রলোক, তুমি খেয়াল করনি? এবার প্রশ্ন করল মেরি। ঘোড়া আর বাগি দেখতে এতই মগ্ন ছিল লরা যে আর কিছুই চোখে পড়েনি। আমি সত্যিই দুঃখিত, বলল লরা। খেয়াল করলে নিশ্চয়ই বাও করতাম। বড় বিশ্রী অভদ্রতা হয়ে গেল। কিন্তু কি আশ্চর্য, কবিতার মতো ঘোড়া দুটো, তাই না? তুমি দেখছো ঘোড়া আর নেলি দেখছে ঘোড়ার মালিকটাকে, বলল মিনি। ওর চাহনি দেখেই বুঝে ফেলেছি আমি। তখন বাকিটা ছিল না, এখন মনে হয় একেবারে খেপে উঠবে। 4 জুলাই তো ওর কোনো বাগিই ছিল না, বলল লরা। পূব থেকে সদ্য এসেছে ওটা, বলল মিনি। গম বিক্রি হতেই এটার অর্ডার দিয়েছিলেন ভদ্রলোক। ফসলও নাকি দারুণ হয়েছিল এবার। এসব খবর মিনি সংগ্রহ করেছে ওর ভাই আর্থারের মাধ্যমে। ভেবে চিনতে শান্ত গলায় বলল মিনি। তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে মিনি। এখন থেকেই পরিকল্পনাটা নেলির পক্ষে অসম্ভব নয়। ও যা মেয়ে, বাবা। হঠাৎ ঘুরে দাঁড়ালো আইডিয়া। ঘন্টা পড়ে যাবে, পা চালাও সবাই। প্রায় দৌড়ে ফিরে এলো ওরা স্কুলে। চোখ মুখ লাল, বাইরের বাতাসে চুল উস্কো খুস্কো। ধপধপে পরিষ্কার জামা পরে ভদ্রমহিলার ভঙ্গি নিয়ে বসে আছে নেলি ক্লাসে। নাকের নিচে চাইল ও লরার দিকে। লরা স্থির দৃষ্টিতে চেয়ে থাকলো ওর চোখে চোখে। একটা কাঁধ আর চিবুক নিয়ে অবজ্ঞা প্রকাশ করলো নেলি। চিবিয়ে চিবিয়ে বলল, লরা ইঙ্গলস, তুমি নিজেকে যত যাই ভাবো না কেন, মিস ওয়াইল্ডার বলেছেন স্কুল বোর্ডের মেম্বার হলে কি হবে, স্কুলের ব্যাপারে তোমার বাবার কথার তেমন কোনো গুরুত্ব নেই। কি বললে? ফোঁস করে উঠল লরা। আমার ধারণা, রেগে গিয়ে বলল আইডিয়া, লরার বাবার মতামতের দাম অন্য আর সবার সমান তো বটেই, বরং বেশি আছে, তাই না লরা? নিশ্চয়ই, জবাব দিল লরা। ঠিক, বললে এবার মেরি পাওয়ার। আমি বলবো বেশি আছে, কারণ তার 2 মেয়েই এই স্কুলের ছাত্রী, আর বাকি 2জন স্কুল বোর্ডের মেম্বারের তো কোনো সন্তানই নেই। বাবার নামে বাজে কথা বলায় রাগে ফুঁসছে লরা। নিজেকে আর সামলাতে পারল না, বলে বসল, তোমরা অতি সাধারণ গ্রামের মানুষ নেলি। যদি শহরের লোক হতে যোগ্যতা থাকলে হয়তো তোমার বাবাও তখন স্কুল বোর্ডের সদস্য হতে পারতেন, তারও 2-4টে কথা বলার অধিকার থাকতো। চর কষাবার জন্য নেলির হাতরে উঠে আসতে দেখতে পেল লরা। মনে মনে প্রস্তুত হয়ে গেল, নেলি মারলে পর মুহূর্তে এক চড়ে ওকে মাটিতে শুইয়ে দেবে। কিন্তু না,
সামনে নিল নেলি নিজেকে। রাগে কাঁপতে কাঁপতে বসে পড়ল নিজের সিটে, কারণ ক্লাসরুমে এসে ঢুকেছেন মিস ওয়াইল্ডার। লরাও বসে পড়ল নিজের জায়গায়। এতই উত্তেজিত হয়ে পড়েছে যে আবছা দেখছে চোখে। লরার বাহুতে একটু চাপ দিয়ে সমর্থন জানালো ওকে আইডা। 7 প্রথম দিনে সেই হাসি হাসি বক্তৃতা দেওয়ার পর থেকেই ক্লাসের ছেলেরা বাদরামের পরিমাণ বাড়িয়ে চলেছে দিনকে দিন। ওরা দেখতে চায় কতদূর পর্যন্ত দুষ্টুমি সহ্য করতে পারেন টিচার। প্রথম দিকে উসখুস করেছে, তারপর স্লেট পেন্সিল বই খাতা দিয়ে খুটখাট আওয়াজ করেছে। যতক্ষণ এসব শব্দ অসহ্য হয়ে উঠেছে কিছুই বলেননি মিস ওয়াইল্ডার। যখন চরমে উঠেছে তখন বার্নার্ড মিষ্টি হাসি এসে নরম গলায় ওদের বারণ করেছেন। যেখানে কড়া ধমক আশা করেছে সেখানেই মধুর হাসির অর্থ বুঝতে না পেরে অবাক হয়েছে ছাত্ররা। টিচার ব্ল্যাকবোর্ডের দিকে পিছন ফিরলে নিজেদের মধ্যে ফিসফাস কথাবার্তা বলা শুরু করলো ওরা। এবার ছোট মেয়েরা চিঠি আদান প্রদান করছে নিজেদের মধ্যে। টিচার বারণ করলে 2-1 মিনিটের জন্য থামে এইসব, তারপর আবার যে কার সেই। তবে মিস ওয়াইল্ডার কাউকে শাস্তি দিলেন না। এক দুপুরে ডেস্কে রুলার ঠুকে সবাইকে চুপ করতে বলে আবার হাসি মুখে নাতি দীর্ঘ বক্তৃতা দিলেন তিনি। বললেন তিনি শাস্তিতে বিশ্বাস করেন না, কারণ তিনি জানেন আসলে ক্লাসের সব ছেলেমেয়ে খুবই ভালো। শাস্তি দিয়ে বা ভয় দেখিয়ে নয়, তিনি শৃঙ্খলা আনবেন ভালোবাসা দিয়ে। তিনি ক্লাসের সবাইকে ভালোবাসেন এবং জানেন ক্লাসের সবাইও তাকে খুবই ভালোবাসে। যদিও হাসি মুখে কথাগুলো বলছিলেন তিনি, সবাই অনুভব করল তার চোখে উদ্বেগের ছায়া, হাসিটা নকল। কিন্তু নেলির দিকে চেয়ে যখন হাসেন সেটা হয় আন্তরিক হাসি। একমাত্র নেলির কাছেই সহজ হতে পারেন তিনি, স্বাচ্ছন্দ্য বোধ করেন। মহিলা কেমন যেন ভণ্ড ধরনের, ফিসফিস করে বলল মিনি। স্টোভের ধারে নেলির সঙ্গে গল্প করছেন মিস ওয়াইল্ডার। ওরা 4 বান্ধবী জানলার পাশে দাঁড়িয়ে ছেলেদের বল খেলা দেখছিল। ঠিক তা মনে হয় না আমার, বলল মেরি পাওয়ার। তোমার কি ধারণা লরা? না, ঠিক ভণ্ড বলা বোধ হয় যায় না, হিসেব করে বলল লরা। আসলে বিচার বুদ্ধির কিছুটা কমতি আছে, কিন্তু মহিলা লেখাপড়ায় ভালো, পড়ানো চমৎকার, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক বলেছ, স্বীকার করলো মেরি, কিন্তু সেই সঙ্গে খানিকটা বিবেচনা বোধ থাকলে ভালো হতো। ছোট বাচ্চাদের সামলাতে পারেন না, ভাবছি বড় ছেলেরা এলে কি হবে ওনার। মেরির চোখ দুটো ঝিকমিক করে উঠল আর হেসে উঠল আইডিয়া। টিচারের বেহাল অবস্থা কল্পনা করেই খুশি হয়ে উঠেছে ওরা। কিন্তু লরা বলল, স্কুলে গোলমাল হোক এটা কি আমরা চাই? আমরা তো কিছু শিখতে এসেছি এখানে। শহরে চলে আসার পরও ক্যারির শরীরটা আর তেমন কোনো উন্নতি হয়নি। পড়া মুখস্থ করে ঠিকই, কিন্তু প্রায় ঝাপসা হয়ে যায় স্মৃতি। পড়া ধরলে মাঝে মধ্যে থতমত খেয়ে দাঁড়িয়ে থাকে, জবাব দিতে পারে না। একদিন বাড়ি থেকে টিফিন খেয়ে এসে স্কুল হাউসে ঢুকেই লরা দেখল স্টোভের ধারে বসে গল্প করছে নেলি আর মিস ওয়াইল্ডার। চড়া গলায়, স্কুল বোর্ডের আমি থোড়াই, বলেই লরাকে দেখে থেমে গেলেন মিস ওয়াইল্ডার। বেল বাজাতে হবে বলে চট করে উঠে চলে গেলেন। লরার মনে হলো মিস ওয়াইল্ডার হয়তো স্কুল বোর্ডের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, কিন্তু লরাকে দেখে মনে পড়েছে যে ওর বাবা বোর্ডের একজন সদস্য, তাই চেপে গেলেন। সেদিনই 3টে বানান ভুল করলো ক্যারি। অবশ্য ওর পাশের মেয়েটাও ভুল করেছে, কিন্তু মিস ওয়াইল্ডার ম্যামকে বললেন, যাও নিজের সিটে গিয়ে মন দিয়ে তৈরি করো এই একই পড়া। আর ক্যারি, যাও ব্ল্যাকবোর্ডে গিয়ে এই 3টে শব্দের প্রতিটা 50 বার করে লেখো। কথাটা তিনি এমন ভঙ্গিতে বললেন যেন শত্রুপক্ষের কাছ থেকে মস্ত বিজয় ছিনিয়ে আনতে পেরেছেন। মেজাজ ঠিক রাখার চেষ্টা করে বিফল হলো লরা। বেচারা ক্যারির জন্য দুঃখে ফেটে যেতে চাইছে ওর বুক। গোটা স্কুলের সবার সামনে এই শাস্তি দেওয়ায় লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে ক্যারি। মিস ওয়াইল্ডারের প্রতি ঘৃণা বোধ করলো লরা। একই ভুলের জন্য একজনকে ছেড়ে দিয়ে অপরজনকে শাস্তি দেওয়া এ কী রকমের বিচার? এটাকে নীচতা ছাড়া আর কী বলা যায়? রাগে গা জ্বলতে শুরু করলো ওর। বেচারা দুর্বল ভীরু ক্যারির জন্য এটা একটা মস্ত বড় আঘাত। অসহায় বোধ করলো লরা। ওদিকে কাঁপতে কাঁপতে ব্ল্যাকবোর্ডের সামনে গিয়ে দাঁড়ালো ক্যারি।
কোন মতে চেপে রেখেছে চোখের জল। রোগা হাতে লিখতে শুরু করলো। এক লাইন শেষ করে ধরছে আরেক লাইন। ফ্যাকাশে হয়ে গিয়েছে চেহারা, তবু লিখে যাচ্ছে। হঠাৎ মরার মতো সাদা হয়ে গেল ওর মুখটা। ইরেজারের পাত্রটা কোনো মতে আঁকড়ে ধরে পতন ঠেকিয়ে রেখেছে। হাত তুলল লরা, তারপর লাফিয়ে উঠে দাঁড়ালো। মিস ওয়াইল্ডার ওর দিকে ফিরতেই অনুমতির অপেক্ষায় না থেকে বলল, ক্যারি অজ্ঞান হয়ে যাচ্ছে ম্যাম। চট করে ক্যারির দিকে চাইলেন মিস ওয়াইল্ডার, তারপর বললেন, ক্যারি তুমি বসতে পারো। সারা মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কিন্তু অতটা রক্তশূন্য দেখাচ্ছে না ওর চেহারা। লরা বুঝল ধকলটা সামলে নিতে পেরেছে ক্যারি এ যাত্রা। নিজের সিটের দিকে এগোচ্ছিল। মিস ওয়াইল্ডার বললেন, সামনের সিটেই বসে পড়ো। দুপার সামনে এগিয়ে কোনো মতে হোম রেখে বসলো সামনের সিটে। এবার লরার দিকে ফিরলেন মিস ওয়াইল্ডার। তুমি যখন চাও না ক্যারি লিখুক, তখন ওর জায়গায় এক কাজ করি, চলো তোমাকেই দিয়ে লেখাই বাকিটুকু। ঝপ করে নীরবতা নেমে এলো গোটা ক্লাসরুমে। সবাই চেয়ে রয়েছে লরার দিকে। এত বড় মেয়ের জন্য ব্ল্যাকবোর্ডে গিয়ে লেখা চরম একটা অপমান। মিস ওয়াইল্ডার চেয়ে রয়েছেন ওর দিকে। চোখে চোখ রেখে চেয়ে রইল লরা স্থির দৃষ্টিতে। ধীর পায়ে ব্ল্যাকবোর্ডের সামনে গিয়ে দাঁড়ালো লরা। চক নিয়ে লিখতে শুরু করলো। রাগে অপমানে আগুন ধরে গিয়েছে ওর মাথায়, কিন্তু একটু পরেই ও বুঝতে পারল ওর এই অপমানে কেউ ওকে ছোট চোখে দেখছে না, বরং কে যেন ওর মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। লরা পিছনে ফিরছে না দেখে এবার চাপা গলায় ডেকে উঠল, লরা। আর চোখে লরা দেখলো চার্লি। বলছে, লিখো না লরা, মানা করে দাও, আমরা আছি তোমার সঙ্গে। মনের ক্ষোভটা অনেকটা হালকা হয়ে গেল লরা, কিন্তু ওর কারণে স্কুলে কোনো ঝামেলা বেঁধে যাক এটাও কিছুতেই হতে দিতে পারে না। ভুরু কুচকে হাসলো লরা, মাথা নেড়ে বারণ করলো চার্লিকে। পিছিয়ে গেল চার্লি। হতাশ হলেও মেনে নিয়েছে লরার সিদ্ধান্ত। হঠাৎ চোখের কোণে দেখতে পেল লরা তীব্র দৃষ্টিতে চেয়ে রয়েছে মিস ওয়াইল্ডার ওর দিকে। গোটা ব্যাপারটা খেয়াল করেছেন তিনি। নির্বিকার ভঙ্গিতে আবার লিখতে থাকলো লরা। মনে মনে ভাবল, অত রাগের কি আছে তোমার? দেখলেই তো স্কুলের নিয়ম ভঙ্গ করিনি আমি, বরং ঝামেলা এড়াতেই চেয়েছি। স্কুল শেষ হওয়ার পর বাড়ির পথে লরা, মিনি আর মেরি পাওয়ারের পিছু নিল চার্লি আর তার দলের অন্যান্য দুটো ছেলে, ক্ল্যারেন্স আর আলফ্রেড। কালকেই দেখো না আমি ওই নিচ মেলোকটার কি অবস্থা করি, জোরে জোরে লরাদের শুনিয়ে বন্ধুদের বলছে ক্ল্যারেন্স। ওর চেয়ারে একটা বাঁকা পিন ফিট করবো আমি, দেখবে কেমন লাভ দেয়। আর আমি ওর রুলারটা ভেঙে রাখবো আগে ভাগে, ঘোষণা দিল চার্লি। তাহলে আর মারতে পারবে না যদি তোমাকে ধরে ফেলে। চট করে ঘুরে ওদের দিকে এগিয়ে এলো লরা। প্লিজ এসব করতে যেও না তোমরা, বলল ও। এই দেখো, মানা করে আবার, বলে উঠল চার্লি। কেন করবো না শুনি? মজা হবে, অথচ আমাদের কিচ্ছু করতে পারবে না ওই বুড়ি। কোথায় মজাটা? জানতে চাইল লরা। একজন মহিলাকে অপছন্দ করতে পারো, কিন্তু এভাবে তাকে নাকাল করার তো কোনো বাহাদুরি নেই। আমার অনুরোধ, তোমরা এসব করতে যেও না। দিল তো সব গুপলেট করে, ছোটো যাওয়ার ভান করলো ক্ল্যারেন্স। তারপর রাজি হলো। আচ্ছা যাও, বারণ করছো যখন করব না। ঠিক আছে, তাহলে আমরাও করব না, বলল চার্লি আর আলফ্রেড। নিশ্চিন্ত হলো লরা। কথা যখন দিয়েছে কথা রাখবে ওরা। সেই রাত্রে বাতির আলোয় লেখাপড়ার ফাঁকে হঠাৎ মাথা তুলে বলল লরা, কেন যেন ক্যারিকে আর আমাকে দেখতে পারছেন না মিস ওয়াইল্ডার। বোনা বন্ধ হয়ে গেল মার। এটা স্রেফ তোমার কল্পনা লরা। খবরের কাগজ উপর দিয়ে উঁকি দিল বাবার চোখ। অপছন্দ করার কোনো কারণ যেন তৈরি না হয় সেদিকে লক্ষ্য রেখো, তাহলেই ঠিক থাকবে সব। কোনো কারণ আমরা করিনি বাবা, গাঢ় গলায় বলল লরা। হয়তো নেলি ওলসন ওকে খেপিয়ে তুলেছে, বলেই চোখ নামালো ও বইয়ে। ওর কথা বড় বেশি শুনছেন উনি ইদানিং। পরদিন আগেই পৌঁছল ওরা স্কুলে। স্টোভের ধারে বসে গল্প করছিলেন মিস ওয়াইল্ডার নেলি ওলসনের সঙ্গে। গুড মর্নিং বলে স্টোভের কাছে আসতে গিয়ে কয়লার টিনের ভাঙা একটা জায়গায় স্কার্ট আটকে গিয়ে হোঁচট খেলো লরা। মুখ দিয়ে বেরিয়ে এলো, ইস, কাপড়টা কি ছিঁড়ে নষ্ট হয়ে গেল লরা? শীতল কণ্ঠে বললেন মিস ওয়াইল্ডার, তুমি নতুন একটু টিন আনিয়ে দাও না আমাদের,
তোমার বাবা যখন স্কুল বোর্ডে আছেন তখন তুমি তো চাইলেই যা খুশি তাই করতে পাবে। অবাক হয়ে টিচারের মুখের দিকে চেয়ে রইল লরা কিছুক্ষণ, তারপর বলল, আমি চাইলে কেন দেবে, আপনি চাইলে নিতে পারেন। ও তাই বুঝি? বিদ্রুপের হাসি হেসে বললেন মিস ওয়াইল্ডার। তারপর গল্পে মেতে উঠলেন নেলির সঙ্গে। এমন ব্যবহারের কারণ বুঝতে পারল না লরা। নেলি একবারও তাকায়নি ওর দিকে, তবে ওর বাঁকা ঠোঁটের হাসিটা দেখতে পেয়েছে লরা। বুঝতে পারল সেদিন যে গর্ব করে ওদের সবাইকে শুনিয়েছিল নেলি, অল্প কিছুদিনের মধ্যেই ওরা দেখতে পাবে বাদামি ঘোড়ার পিছনে একটা ঝকঝকে নতুন বাগিতে চেপে বেড়াতে যাচ্ছে। সেই স্বপ্ন সফল হতে আর বেশি দেরি নেই। মিস ওয়াইল্ডার গিলে ফেলেছেন ওর টোপ। তাতে অবশ্য লড়ার কিছু এসে যায় না। ওর একমাত্র লক্ষ্য এখন মন দিয়ে লেখাপড়া করে স্কুল টিচার হওয়ার ছাড়পত্র সংগ্রহ করা। রোজকার মতোই গোলমাল হলো আজ ক্লাসে। সবাই ফিসফাস করছে, কুটুর কুটুর করছে, পড়া ধরলে পারছে না। রেগে যাচ্ছেন মিস ওয়াইল্ডার, হাসি আর ধরে রাখতে পারছেন না মুখে। বেচারার জন্য খারাপই লাগলো লরা। দুপুরে কিছুটা শান্ত হলো ক্লাস। ভূগোল পড়ায় মগ্ন হয়ে রয়েছে লরা। মাঝে মাঝে বই থেকে চোখ তুলে মনে মনে আওড়ে মুখস্থ করছে কি কি রপ্তানি করে ব্রাজিল। দেখলো দুই মাথায় এক হয়ে গিয়েছে ক্যারি আর ম্যামি ব্লেয়ার্সরে। বানান বই থেকে মুখস্থ করছে বানান, ঠোঁট নড়ছে নিঃশব্দে। এতই নিবিষ্ট চিত্তে ডুবে আছে পড়ায় যে খেয়ালই করেনি অল্প অল্প দুলছে ওরা দুজনেই। সেই সঙ্গে দুলছে বেঞ্চিটা। লরা খেয়াল করলো মেঝের সঙ্গে যে বল্টুগুলো সিটটাকে আটকে রেখেছে সেগুলো ঢিল হয়ে গিয়েছে। অবশ্য বেঞ্চের দুলুনির ফলে কোনো শব্দ হচ্ছে না, তাই হয়তো খেয়াল করেন। ব্রাজিলের সামুদ্রিক বন্দরে ফিরে এলো। হঠাৎ তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে উঠলেন মিস ওয়াইল্ডার, ক্যারি আর ম্যামি, তোমাদের আর পড়তে হবে না, বই রেখে তোমরা দুজন সিটটাই নাড়াও আজ। চট করে মাথা তুলল লরা। দেখলো হাঁ হয়ে গিয়েছে ক্যারির মুখ। বিস্ফারিত চোখে চেয়ে রয়েছে টিচারের মুখের দিকে। ধীরে ধীরে লজ্জায় লাল হয়ে গেল ওর গাল দুটো। কিন্তু টিচারের নির্দেশ তো পালন করতেই হবে, তাই বই খাতা সরিয়ে রেখে দোলাতে শুরু করলো বেঞ্চটা। বেঞ্চে এখনও কোনো শব্দ নেই, তবু মিস ওয়াইল্ডার বললেন, পড়াশোনা করতে হলে শান্ত নীরব পরিবেশের দরকার। কেউ যদি অন্যের পড়ায় বিঘ্ন সৃষ্টি করতে চায়, এখন থেকে তাকে ওই কাজটাই করে যেতে বলবো আমি, যতক্ষণ না সে ওই কাজটার প্রতি বীতশ্রদ্ধ হয়। লজ্জায় মাটিতে মিশে যেতে চাইল ক্যারি, কিন্তু ম্যামকে দেখে মনে হচ্ছে কাজটা করতে বেশ ভালোই লাগছে। আমি যতক্ষণ থামতে না বলি ততক্ষণ মনের সুখে ঝাঁকাতে থাকো বেঞ্চটা। আবার সেই বিজয়ের উল্লাস টের পেল লরা মিস ওয়াইল্ডারের কণ্ঠে। ব্ল্যাকবোর্ডের দিকে ফিরলেন তিনি। যে অঙ্কটা বোঝাচ্ছিলেন ছেলেদের সেটা আবার ধরলেন মাঝপথে। টের পাচ্ছেন না যে কেউই শুনছে না ওর কথা। ছেড়া যে যার দুষ্টামিতে ব্যস্ত। ব্রাজিলের পড়ায় মন দেওয়ার চেষ্টা করলো লরা, কিন্তু পারল না। খানিকক্ষণ সিটটা ঝাঁকিয়ে বিরক্ত হয়ে উঠে পড়ল ম্যাম। পাশের সারির আরেকটা সিটে গিয়ে বসলো। একা ক্যারি ঝাঁকিয়ে চলেছে বেঞ্চটা, কিন্তু দুজন বসার বেঞ্চ দুর্বল একটা বাচ্চা মেয়ের পক্ষে একা একধারে বসে দোলানো কঠিন। ধীর হতে হতে থেমে গেল একসময়। মিষ্টি সুরেলা গলায় মিস ওয়াইল্ডার বললেন, কি হলো ক্যারি, আমি তো থামতে বলিনি, দোলাতে থাকো। ম্যামকে কিছুই বললেন না তিনি। দেখলেন আলগোছে কোথায় সরে গিয়েছে ম্যাম। এইবার মেজাজটা বিগড়ে গেল লরার। মিস ওয়াইল্ডারের অবিচার আর নীচতা ওর সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ম্যামি দিব্যি বসে আছে আরেক সিটে, তাকে কিছু না বলে নির্যাতন করছেন দুর্বল ভালো মানুষ ক্যারিকে। রাগে রক্ত চড়ে গেল লরার মাথায়। ঠোঁট কামড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করছে। ভাবছে এক্ষুনি হয়তো ক্যারিকে থামতে বলবেন টিচার। ফ্যাকাশে হয়ে গিয়েছে ক্যারির মুখটা। সাধ্যমতো চেষ্টা করছে ভারী বেঞ্চটা দোলাতে, কিন্তু পারছে না। আবার থেমে আসছে দুলুনি। আরও জোরে ঝাঁকাও, বললেন মিস ওয়াইল্ডার। তোমার তো সিট ঝাঁকাতে খুব ভালো লাগে তাই না ক্যারি, ঝাঁকাও এখন। কখন উঠে দাঁড়িয়েছে ও নিজেই জানে না। রাগটা সামনে রাখার চেষ্টা করলো লরা, কিন্তু পারল না। বলল, মিস ওয়াইল্ডার, আপনি যদি চান সিটটা আরও জোরে ঝাঁকানো হোক, আমি সাহায্য করতে পারি। প্রস্তাবটা রীতিমতো লুফে নিলেন মিস ওয়াইল্ডার। লরা উদ্ধত্তে রেগে গিয়েছেন তিনিও। বললেন, বেশ তো, ঝাঁকাও না।
লড়া গিয়ে বসলো ক্যারির পাশে, নিচু গলায় ওকে বলল, তুমি চুপচাপ বসে বিশ্রাম নাও। তারপর মেঝেতে 2 পা ভালো মতো বসিয়ে নিয়ে দোলাতে শুরু করলো বেঞ্চটা। ফরাসি ঘোড়ার শক্তি আসছে লড়ার গায়ে, কথাটা বাবা এমনি এমনি বলে না। ঘটাং আওয়াজ তুলে মেঝে থেকে উঠে পড়ল পিছনের পা দুটো, ফিরে এসে ঘট করে পড়ল সামনের পায়ে। সব কটা বল্টু প্রায় খুলে এলো। চমকে গেলেন মিস ওয়াইল্ডার। তারপর শুরু হলো ঘটাং ঘট ঘটাং ঘট। মনের আনন্দে দোল দিচ্ছে লড়া, বাড়ছে আওয়াজ। কেউ পড়ায় মন দিতে পারছে না। মেয়েরা ভয় পেয়েছে, এখন না জানি কি ঘটবে। আর ছেলেরা ভাবছে ঠিক হয়েছে, এইবার জব্দ হয়েছে টিচার। কে পড়াচ্ছেন মিস ওয়াইল্ডার কেউ কিছুই শুনতে পাচ্ছে না। হাসতে শুরু করলো ছোটরা, মনে হচ্ছে তুমুল বেগে ছুটছে মেল ট্রেন। এখন নিজের কণ্ঠস্বরও আর শুনতে পাচ্ছেন না মিস ওয়াইল্ডার। চেঁচিয়ে বললেন এবার 3rd রিডার ক্লাসের পড়া ধরবেন তিনি। কিন্তু শুনেও ছেলেরা না শোনার ভান করল। 2 হাত ঘুরিয়ে মাথা ঝাঁকিয়ে জানতে চাইছে কি বলছেন তিনি। অবশেষে লড়ার কাছে এসে দাঁড়ালেন মিস ওয়াইল্ডার। তীব্র বিদ্বেষের সঙ্গে বললেন, লড়া আর ক্যারি, আজকের জন্য ছুটি দেওয়া হলো তোমাদের, তোমরা এখন বাড়ি যেতে পারো। শেষবারের জন্য ঘটাং ঘট খটাং ঘট আওয়াজ করে থেমে গেল মেশিন। যেন স্বর্গের শান্তি নেমে এলো ক্লাসে। নীরব, নিঝুম, নিস্তব্ধ। সবাই জানে বেত মারার চেয়েও অনেক বড় শাস্তি হচ্ছে ক্লাস থেকে তাড়িয়ে দেওয়া। এর চেয়ে বড় শাস্তি আর মাত্র একটাই আছে, স্কুল থেকে বহিষ্কার করা। একটিও কথা না বলে ক্যারির বই খাতা গুছিয়ে তুলে নিল লড়া। তারপর নিজের ডেস্ক থেকে বইগুলো তুলে নিল। দরজার কাছেই দাঁড়িয়ে ভয় কাঁপছে ক্যারি। মেরি পাওয়ার আর মিনির চোখে মুখে সহানুভূতি, কিন্তু টিচারের ভয় ওর দিকে তাকাতে পারছে না কেউই। আইডা তাকালো, তারপর ফিরিয়ে নিল দৃষ্টি। তার কারণ মিস ওয়াইল্ডার চেয়েছিলেন আইডারই দিকে। বইয়ের উপর হুমড়ি খেয়ে পড়েছে নেলি ওলসন, যেন আর কোনো দিকে খেয়াল নেই তার। কিন্তু ঠোঁটের কোণে খেলা করছে চতুর বাঁকা হাসি। দরজা থেকে বেরিয়ে আস্তেই করে সেটা ভেজিয়ে দিল লড়া। গোটা রাস্তা ফাঁকা, কেউ নেই বাইরে। দুপুর 2টায় বাড়ি ফেরার অভিজ্ঞতা কেমন যেন উদ্ভট ঠেকলো ওর কাছে। কি হবে লড়া এখন? কাঁপছে ক্যারি গলা। কি করব আমরা? বাড়ি ফিরব আবার কি, শান্ত গলায় বলল লড়া। স্কুল থেকে বেশ অনেকটা সরে এসেছে ওরা। বাবা মা কি বলবে সব শুনে? যখন বলবে তখনই জানতে পারবো, বলল লড়া। তারপর ওকে সান্ত্বনা দিল, তোমাকে কিছুই বলবে না, তোমার তো কোনো দোষ নেই। দোষ যা হওয়ার আমার হয়েছে, আমি তো অত জোরে সিট ঝাঁকিয়েছি। হঠাৎ হেসে উঠল, ঠিক করেছি, ভালো করেছি, দরকার হলে আবার করব। দরজা খুলে ঘরে ঢুকলো ওরা। ডেস্কে বসে কিছু লেখালেখি করছে বাবা। ঘাড় ফিরিয়ে তাকালো, মা দুলছিল রকিং চেয়ারে। শটান দাঁড়িয়ে পড়ল ওদের দেখে। কোল থেকে উলের বল মেঝেতে পড়ে গড়াতে শুরু করলো। ঝাঁপিয়ে পড়ে ওটা নিয়ে খেলতে লেগে গেল কিটি। কি হয়েছে, ব্যাপার কি? জিজ্ঞেস করলো মা। ক্যারি কি অসুস্থ হয়ে পড়েছে? আমাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুল থেকে, শান্ত গলায় বলল লড়া। ধপ করে বসে পড়ল মা। অসহায় দৃষ্টিতে চেয়ে রয়েছে বাবার মুখের দিকে। কয়েক মুহূর্ত ভীতিকর বিরতির পর শুধু একটা শব্দ উচ্চারণ করলো বাবা। কেন? দোষটা আসলে আমার বাবা, চট করে বলে উঠল ক্যারি। ম্যামি আর আমি শুরু করেছিলাম। না, দোষ আমার, বলে পুরো ঘটনাটা খুলে বলল লড়া। কথা শেষ হতে আবার সেই ভীতিকর নীরবতা নামলো ঘরের ভিতর। অবশেষে রায় দিল বাবা। কাল সকালে স্কুল যাবে তোমরা, এমন আচরণ করবে যেন এসব কিছুই ঘটেনি। মিস ওয়াইল্ডার ভুল করে থাকতে পারেন, কিন্তু তিনি টিচার। আমি চাই না আমার মেয়েরা স্কুলে কোনো রকম গোলমাল পাকাক। আচ্ছা বাবা, বলল ওরা দুজন। এইবার স্কুলের পোশাক খুলে বই নিয়ে পড়তে বসো, বলল মা। তোমাদের বাবা যেভাবে বলেছে সেভাবে চললে দেখবে সব ঠিক হয়ে যাবে। 8 পরদিন সকালে লড়া আর ক্যারিকে দেখে অবাক হয়ে গেল নেলি ওলসন। মনে হলো হতাশা হয়েছে যথেষ্ট। ও হয়তো ভেবেছিল যা ঘটে গেল তার ফলে ওরা আর কোনোদিনও স্কুলে আসবে না। আইডা ছুটে এসে লড়ার হাত ধরল। মেরি পাওয়ার বলল, তুমি এসেছো বলে খুব ভালো লাগছে আমার লড়া। আইডা বলল, আর কারণ নিচে তার জন্য ও কেন স্কুল ছাড়তে যাবে?
আমার লেখাপড়া শেখার পথে কাউকে বাধা হয়ে দাঁড়াতে দেব না আমি, বলল লরা। তোমাকে স্কুল থেকে বহিষ্কার করলে নিশ্চয়ই লেখাপড়া বন্ধ হয়ে যেত, হঠাৎ বলে বসলো অহংকারী নেলি ওলসন। সরাসরি ওর চোখের দিকে চেয়ে লরা বলল, স্কুল থেকে বের করে দেওয়ার মতো কোনো অন্যায় আমি এখনও করিনি, করবও না, আর করলেও তোমাকে এক্সপেল করা যাবে না। ফোরন কাটল নেলি। তোমার বাবা যতক্ষণ স্কুল বোর্ডে আছেন। দেখো নেলি, মুহূর্তে অগ্নিমূর্তি ধারণ করলো লরা, আমি চাই না আমার বাবাকে নিয়ে তুমি আমার সামনে আর একটিও কথা বলো। অনেক হয়েছে, আমার বাবাকে নিয়ে তোমার অত না মাথা ঘামালেও চলবে। মরার মতো ফ্যাকাশে হয়ে গেল নেলির মুখটা। কিছু বলতে যাচ্ছিল, এমন সময় ঘন্টা পড়ে গেল। সবাই ছুটল ক্লাসরুমের দিকে। কোনো দোষ যেন না হয় সেই ব্যাপারে খুব সাবধান থাকলো ক্যারি। লরাও বাইরে বাইরে খুবই ভদ্র ব্যবহার করলো টিচারের সঙ্গে, কিন্তু আসলে এখনও প্রচণ্ড রাগ ও ঘৃণা অনুভব করছে সে ভিতর ভিতর। জানে ক্যারির সঙ্গে একচোখা নিষ্ঠুর আচরণের জন্য ও কোনোদিনও ক্ষমা করতে পারবে না তাকে। শোধ নেওয়ার জন্য ফুঁসছে ওর ভিতরটা। বাইবেলে যাই বলুক, অন্তরে ভালো হওয়ার কোনো তাগিদই অনুভব করছে না ও। আজকের গোলমাল সীমা ছাড়িয়ে গেল। যে যেভাবে পারছে বই, স্লেট, জুতো ঠুকে শব্দ করছে, সেই সঙ্গে ফিসফাস কথাবার্তা, চিঠি চালাচালি ইত্যাদি তো হচ্ছেই। শুধু বড় মেয়েরা আর ক্যারি মন দিয়ে পড়ছে। যেদিকে বেশি গোলমাল সেদিকে ফিরছেন মিস ওয়াইল্ডার। অমনি অন্যদিকে বেড়ে যাচ্ছে গোলমাল, সেদিকে ফিরলে আবার হচ্ছে এদিকে। পাগল হওয়ার জোগাড় হলো তার। হঠাৎ বিকট এক আর্তচিৎকার শুনে চমকে উঠল ক্লাসের সবাই। এক লাফে উঠে দাঁড়িয়েছে চার্লি। দুই হাতে চেপে ধরে আছে নিতম্ব। পিন! চেঁচিয়ে উঠল। গেছি রে বাবা, পিন ছিল আমার সিটে। একটা হাত সামনে বাড়িয়ে বাঁকা পিন দেখালো সে টিচারকে। ঠোঁটজোড়া চেপে বসেছে একটার উপর আরেকটা। ভ্রুজোড়া কুচকে গিয়ে ভয়ঙ্কর করে তুলেছে চেহারাটা। হাসি নেই মিস ওয়াইল্ডারের মুখে। তীক্ষ্ণ কণ্ঠে বললেন, এদিকে এসো চার্লি। সবার উদ্দেশ্যে চোখ টিপল চার্লি। তারপর খোঁড়াতে খোঁড়াতে চলল টিচার ডেস্কের দিকে। হাত বাড়াও সামনে, বলেই রুলারটা বের করার জন্য ডেস্কের ভিতর হাত ঢোকালেন। কিছুক্ষণ খুঁজে রুলার না পেয়ে জিজ্ঞেস করলেন, আমার রুলারটা দেখেছো কেউ? একটা হাত উপরে উঠল না। রাগে লাল হয়ে গেল মিস ওয়াইল্ডারের মুখ। চার্লিকে বললেন, যাও ওই কোনায় গিয়ে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকো। পিছন দিকটা ডলতে ডলতে কোনায় গিয়ে দাঁড়ালো চার্লি। জোরে হেসে উঠল ক্ল্যারেন্স আর আলফ্রেড। চট করে ওদের দিকে ফিরলেন মিস ওয়াইল্ডার। অমনি ঘাড় ফিরিয়ে তার দিকে চেয়ে এমনই এক ভেঙচি কাটল চার্লি যে হো হো করে হেসে উঠল ছেলের দল। আবার চার্লির দিকে ফিরলেন তিনি, কিন্তু তার আগে মুখ ফিরিয়ে নিয়েছে চার্লি। তিনি শুধু ওর মাথার পিছনটা দেখতে পেলেন। পরপর 3-4 বার এভাবে একবার এদিকে একবার এদিকে তাকিয়ে হাতে নাতে ধরবার চেষ্টা করলেন মিস ওয়াইল্ডার, কিন্তু প্রতিবারই বিকট মুখভঙ্গি করে সবাইকে হাসিয়ে বিদ্যুৎ বেগে পিছনে ফেরে চার্লি। গোটা স্কুল ফেটে পড়ছে হাসির দমকে। এমনকি বড় মেয়েরাও মুখের রুমাল চেপে না হেসে পারল না। কেবল লরা আর ক্যারি বসে রইল পাথরের মূর্তির মতো। মিস ওয়াইল্ডার ডেস্কের উপর ঠক ঠক আওয়াজ করলেন, কিন্তু কাজ হচ্ছে না। কেউ শুনছে না তার কথা। সারাক্ষণ চার্লির উপর নজর রাখা সম্ভব নয়। তিনি একটু এদিক ওদিক তাকালেই কট করে পিছন ফিরে মুখ ভেঙাচ্ছে চার্লি, আর হো হো করে হাসছে সারা ক্লাস। জানে কাজটা ঠিক হচ্ছে না, তবু মনে মনে খুশি না হয়ে পারল না লরা। এমনকি ক্ল্যারেন্স যখন সিট থেকে নেমে 2 সারি ডেস্কের মাঝখান দিয়ে 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে বেড়ালো, মুচকি হেসে উৎসাহ জোগালো। বিরতির পর অবস্থা আরও খারাপ হলো। কাগজের বল লোফালুফি শুরু করলো ছেলেরা। ছোট মেয়েরা নিজেদের মধ্যে ফিসফাস করছে, চিঠি চালাচালি করছে। মিস ওয়াইল্ডার যখন ব্ল্যাকবোর্ডে, ক্ল্যারেন্স তখন হামাগুড়ি শুরু করলো। তাকে অনুসরণ করলো আলফ্রেড। চার্লি ব্যাঙের মতো লাফ দিয়ে দিয়ে ওদের টোপকে সার্কাস দেখাচ্ছে। লরা অনুমোদনের জন্য তাকালেই ও মৃদু হেসে প্রশ্রয় দিচ্ছে ওদের। এত হাসি কিসের লরা? হাসছো কেন? ব্ল্যাকবোর্ড থেকে ঘুরে জানতে চাইলেন মিস ওয়াইল্ডার তীক্ষ্ণ কণ্ঠে। কই হাসছে না তো। বই থেকে চোখ তুলে অবাক হওয়ার ভান করলো লরা। সবাই চুপ, যে যার সিটে বসা। আহা, যেন পড়াশোনায় কত ব্যস্ত।
খেয়াল রেখো, এখানে পড়তে এসেছো, হাসাহাসি করতে নয়। কথাটা বলে মিস ওয়াইল্ডার বোর্ডের দিকে ফিরতেই লরা আর ক্যারি ছাড়া ক্লাসের প্রায় সবাই হো হো করে হেসে উঠল। গোলমাল বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে গেল যে আধ ঘন্টা আগেই স্কুল ছুটি দিলেন মিস ওয়াইল্ডার। বাড়ি ফিরে আজও কৈফিয়ত দিতে হলো লরা আর ক্যারিকে। সব শুনে গম্ভীর হয়ে গেল বাবা। ওদের বলল, তোমরা নিজেরা ঠিক থাকবে, এসবের মধ্যে জড়াবে না, বুঝেছ? বুঝেছে। কিন্তু পরদিন গোলমাল আরও বাড়ল। স্কুলের প্রায় সবাই খোলাখুলি ব্যঙ্গ করতে শুরু করলো মিস ওয়াইল্ডারকে নিয়ে। শুধু দুইবার মুচকে হেসে দুষ্টামিকে প্রশ্রয় দিয়ে স্কুলের শৃঙ্খলার যে কতটা ক্ষতি করে বসেছিল বুঝতে পারছে লরা, কিন্তু তার জন্য বিন্দুমাত্র অনুশোচনা আসছে না ওর মনে। মিস ওয়াইল্ডারকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। সবাইকে মিস ওয়াইল্ডারের বিরুদ্ধে চলে যেতে দেখে নীলিও ভিড়ে গেল ওদের দলে। টিচারের নামে সত্য মিথ্যা নানান গল্প বলে প্রিয় হওয়ার চেষ্টা করছে সবার কাছে। কবে ছোটবেলায় একবার মাথায় উকুন হয়েছিল এলাইজা জেন ওয়াইল্ডারের। মা চিকন চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিয়ে বের করেছিল সবগুলো, ফলে স্কুলে পৌঁছতে দেরি করে ফেলেছিল সে, এবং তার নাম দেওয়া হয়েছিল লেজি লাউজি লিজি জেন ইত্যাদি বলে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে। বড় মেয়েরা সবাই জানে নীলি দুমুখ সাপ। ওরা সিদ্ধান্ত নিল নীলির সামনে মুখ খুলবে না। লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়ে গেল। ছেলেরা আসে কেবল মিস ওয়াইল্ডারকে বিরক্ত করার জন্য। দাঁতের ফাঁক দিয়ে সিটি বাজায়, বল ছড়াছড়ি করে খেলে, কার্টুন আঁকে, ছড়া বানায়, এমনকি সবাই মিলে একটা গানও ভেজে ফেলল টিচারের নামে। দুপুরে ডিনার খাওয়ার জন্য বাড়ির পথে শুনল ছেলেরা গাইছে, স্কুলে যাওয়া বেজায় মজা, হাসতে হাসতে হচ্ছি খুন, হাসির খোরাক কে হলেন লেজি লাউজি লিজি জেন। এই সঙ্গীত রচনায় লরারও কিছু অবদান আছে। কথাটা ভাবতে ঠিক খারাপ যে লাগছে তা নয়, তবে ভয় লাগছে রচয়িতার পরিচয় প্রকাশ পেয়ে যায় যদি। নীলির হয়েছে উভয় সংকট। স্কুল হাউস ঘিরে ছেলেরা যে গান গাইছে সেটা যে নীলির বিশ্বাসঘাতকতা ছাড়া আর কোনোভাবেই কারোর জানবার কথা নয়, এইটুকু বোঝার মতো বুদ্ধি মিস ওয়াইল্ডারের আছে। কাজেই নীলির এখন কারোর কাছেই কোনো দাম নেই। অবস্থা যখন চরমে, তখন একদিন বিশৃঙ্খল ক্লাসরুমে ঢুকলো বাবার সঙ্গে আরও দুইজন স্কুল বোর্ডের সদস্য। গুড মর্নিং মিস ওয়াইল্ডার, বলল বাবা। স্কুলের কার্যক্রম সরেজমিনে দেখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল বোর্ড। হ্যাঁ, একটা কিছু করা খুবই দরকার হয়ে পড়েছে, বললেন মিস ওয়াইল্ডার। তারপর অভিবাদন জানালেন অপর দুই সদস্যকে। গুড মর্নিং। মুহূর্তের মতো বসে থাকা ছেলে মেয়েদের উপর চোখ বুলিয়ে নিয়ে সবার চেয়ে লম্বা ভদ্রলোক বললেন, শুনলাম কিছু অসুবিধা হচ্ছে আপনার? হ্যাঁ, কারণটা আপনাদের জানা দরকার, বললেন মিস ওয়াইল্ডার। সমস্ত গোলমাল সৃষ্টি হচ্ছে আসলে লর এঙ্গলসের জন্য। ওর ধারণা ওর যেমন খুশি তেমন চলবে স্কুল, যেহেতু ওর বাবা স্কুলের সদস্য। হ্যাঁ মিস্টার এঙ্গলস, ঠিকই বলছি আমি। ও বড়াই করে বলে বেড়ায় ওর ইচ্ছায় চলতে হবে স্কুলকে। ও ভাবতেও পারেনি কথাটা আমার কানে আসবে। কিন্তু এসেছে। লরার দিকে অগ্নিদৃষ্টি বর্ষণ করলেন তিনি। হাঁ করে চেয়ে রইল লরা। ভাবতেও পারিনি মিথ্যে কথা বলবেন মিস ওয়াইল্ডার। কথাটা শুনে খুবই খারাপ লাগছে আমার মিস ওয়াইল্ডার, বলল বাবা। যদিও আমি ভালো করেই জানি এরকম বড়াই করার স্বভাব নয়। লরা হাত তুলল প্রতিবাদ করবে বলে, কিন্তু বাবা মাথা নাড়ল। ছেলেদেরও আশকারা দেয়, তাদের দিয়ে ক্লাসে হট্টগোল করায়, নিয়ম শৃঙ্খলা অমান্য করায়, বলে চললেন মিস ওয়াইল্ডার। সমস্ত অবাধ্যতা, দুষ্টামি আর গণ্ডগোলের মূলে হচ্ছে ওই লর এঙ্গলস। চার্লের দিকে ফিরল বাবা, বলল, শুনলাম বাঁকা একটা পিনের উপর বসায় শাস্তি হয়েছে তোমার খোকা? না স্যার, জবাব দিল চার্লি। মুখটা এমন করে রেখেছে যেন নির্ভেজাল ভালো মানুষ। ওর উপর বসার জন্য শাস্তি দেওয়া হয়নি আমাকে স্যার, দেওয়া হয়েছে ওটার খোঁচায় ব্যথা পেয়ে লাফিয়ে চেঁচিয়ে ওঠার জন্যে। বোর্ডের একজন সদস্য হাসি সামলাতে গিয়ে জোরে কেসে উঠলেন। লম্বা গম্ভীর সদস্যের গোফচোরাও একটু যেন কেঁপে উঠল। বাবা নির্বিকার। এবার শান্ত গলায় প্রতিটি শব্দের উপর জোর দিয়ে বাবা বলল, মিস ওয়াইল্ডার,
আমরা চাই আপনি নিশ্চিন্তভাবে জেনে রাখুন যে এই স্কুল নিয়ম শৃঙ্খলা রক্ষায় আপনার যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত করার কাজে স্কুল বোর্ড আপনাকে সম্পূর্ণ সমর্থন দেবে। এবার ছাত্রছাত্রীদের উপর একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে কঠোর গলায় বলল, আর তোমাদের বলছি, তোমরা প্রত্যেকে মিস ওয়াইল্ডারের প্রতিটা নির্দেশ মান্য করবে, ভালো ও ভদ্র হয়ে চলবে, মন দিয়ে লেখাপড়া শিখবে, ভুলেও তার অবাধ্য হবে না। এই স্কুলটা ভালো একটা স্কুল হিসেবে সুনাম অর্জন করুক, এটা আমরা সবাই চাই, তোমাদেরকেও তা চাইতে হবে। গোটা স্কুল একেবারে চুপ। বক্তব্য শেষ হলে মিস ওয়াইল্ডারের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল স্কুল বোর্ড। তারপরে নীরবতা ভঙ্গ করল না কেউ, কোনো রকম উসখুস বা ফিসফাস নেই, এক মনে পড়া তৈরি করছে। অবাক ব্যাপার, আজ পড়াও পারল সবাই, একাত্র ভুল হলেও ধরলেন না মিস ওয়াইল্ডার। সাপারের পর লড়াকে জিজ্ঞেস করলো বাবা, কাকে কি বলেছিলে তুমি আধবোতল, যে মিস ওয়াইল্ডারের ধারণা হলো তুমি বাবার জোরে বলিয়ান হয়ে তার উপর লাঠি ঘোরাতে চাও? এরকম কোনো কথা আমি কাউকে বলিনি, এমনকি ভাবিও নি কোনো দিন, জবাব দিল লড়া। আমি জানি তুমি বলনি, কিন্তু এসব কথা ওর মাথায় ঢুকলো কি করে লড়া? আর কেউ বলেছে? কে হতে পারে? থতমত খেয়ে গেল লড়া। এই প্রশ্নের সম্মুখীন হতে হবে ভাবতেও পারেনি। এতক্ষণ মনে মনে কথা সাজাচ্ছিল, কিভাবে বললে বাবা বিশ্বাস করবে যে মিস ওয়াইল্ডার একজন ডাহা মিথ্যাবাদী। আসলে যে আর কারোর মাধ্যমে কথাটা তার কানে যেতে পারে, এটা ওর মাথায় একবারও আসেনি। তুমি কি কাউকে কিছু বলেছিলে যে আমি স্কুল বোর্ডে আছি এই বিষয়ে? আবার জিজ্ঞেস করলো বাবা। হঠাৎ নেলি ওসানের সঙ্গে ঝগড়ার কথাটা মনে পড়ে গেল ওর। পুরো ঘটনাটা যেন দেখতেও পাচ্ছে পরিষ্কার। সেই দিন প্রায় দৌড়ে ফিরে এলো ওরা স্কুলে, চোখ মুখ লাল, বাইরের বাতাসে চুল উস্কো খুস্কো, ধপধপে পরিষ্কার জামা পরে ভদ্রমহিলার ভঙ্গি নিয়ে বসে আছে নেলি ক্লাসে। নাকের নিচ দিয়ে চাইল নেলি লড়ার দিকে। লড়া স্থির দৃষ্টিতে চেয়ে থাকলো ওর চোখে চোখে। একটা কাঁধ আর চিবুক নেড়ে অবজ্ঞা প্রকাশ করল নেলি। চিবিয়ে চিবিয়ে বলল, লরেঙ্গলস, তুমি নিজেকে যত যাই ভাবো না কেন, মিস ওয়াইল্ডার বলেছেন স্কুল বোর্ডের মেম্বার হলে কি হবে? স্কুলের ব্যাপারে তোমার বাবার কথার তেমন কোনো গুরুত্বই নেই। কি বললে? ফোঁস করে উঠল লড়া। আমার ধারণা, রেগে গিয়ে বলল আইডা। লড়ার বাবার মতামতের দাম অন্য আর সবার সমান তো বটেই, বরং বেশি আছে, তাই না লড়া? নিশ্চয়ই, জবাব দিল লড়া। ঠিক বলল এবার মেরি পাওয়ার। আমি বলবো বেশি আছে, কারণ তার দুই মেয়েই এই স্কুলের ছাত্রী, বাকি দুজন স্কুল বোর্ডের মেম্বারের তো কোনো সন্তানই নেই। বাবার নামে বাজে কথা বলায় রাগে ফুঁসছে লড়া, নিজেকে আর সামলাতে পারল না, বলে বসল, তোমরা অতি সাধারণ গ্রামের মানুষ নেলি, যদি শহরের লোক হতে যোগ্যতা থাকলে হয়তো তোমার বাবাও তখন স্কুল বোর্ডের সদস্য হতে পারতেন, তার দু চারটে কথা বলার অধিকার থাকতো। এই তো, বলে উঠল মা, ওকে রাগিয়ে দিয়েছিলে? ইচ্ছে করেই বলেছি। কথাগুলো ভাবতে গিয়ে আবার রেগে উঠেছে লড়া। বারবার খোঁচা খেতে খেতে আমি ওকে পাল্টা আঘাত করতে চেয়েছিলাম মা। তুমি তো জানো প্লামক্রেকে থাকতে ও মেরিয়ান আমাকে কতভাবে অপমান করেছে, আমাদের গাইয়া বলে ঠোঁট উল্টেছে, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, বাবার সম্পর্কে যা তা বলেছে, এমনকি আমাদের আমাদের জ্যাকের সঙ্গেও। কথাটা আর শেষ করতে পারল না, জল এসে গেল চোখে। লড়া মাথা নাড়ল মা। ক্ষমা করতে শেখো মা, ওসব তো কতদিন আগের কথা। বোঝা গেল তাহলে, বলল বাবা। নেলি তোমার নামে সত্য মিথ্যা গিয়ে লাগিয়েছে মিস ওয়াইল্ডারের কাছে, তোমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে তাকে। যাক, এ থেকে তোমার শেখার অনেক কিছু আছে। মা বলল, তোমার অ্যালবামটা আনো তো লড়া, ছোট্ট একটা কবিতা মনে পড়ছে, লিখে দিই। দৌড়ে গিয়ে অ্যালবাম নিয়ে এলো লড়া। একটা পাতায় গোটা গোটা অক্ষরে মা লিখল, জ্ঞানী লোক তার চলার পথে 5টি বিষয় লক্ষ্য রাখে, কার ব্যাপারে বলছে কথা, কোনখানে আর কিভাবে, কখন আর কাকে। ইতি তোমার মা, সিএল ইঙ্গলস,
ডিসমেড নভেম্বর 15, 1881। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য ছিল লেখিকা লরেঙ্গেলস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের 7ম গল্প লিটল টাউন অন দ্য প্রেয়ারি। আজকে ছিল 2য় পর্ব। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।